যেটা শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত সেটাই হয়েছে। হ্যান্সি ফ্লিক তিনি বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন এবং ভিনসেন্ট কম্পানি দায়িত্ব নিয়েছেন বায়ার্ন মিউনিকের। হ্যান্সি ফ্লিক তিনি যখন আসলে বার্সেলোনায় আসলেন খুব ভালো একটা সিচুয়েশনের মধ্যে বার্সেলোনা নেই, তবে এই হ্যান্সি ফ্লিকের ক্যারিয়ারটা যদি আমরা দেখি সেখানে কিন্তু অনেক কিছুই তিনি অর্জন করেছেন। সুতরাং বার্সেলোনার কাছে এই মুহূর্তে আপনি যদি দেখেন সেই রকম প্রোফাইলের কোচ হ্যান্সি ফ্লিক একটা ভালো সলিউশন হতে পারে। হান্সি ফ্লিক ছাড়া আসলে তেমন কোনো অপশনও হয়তো বার্সেলোনার কাছে ছিল না, এবং বার্সেলোনা কেন্দ্রিক যে ফুটবল আমরা বলি, যে বার্সেলোনার যে ফিলোসফি তার সঙ্গে বেশ অ্যালাইন্ড এই জার্মান ভদ্রলোক। তিনি লম্বা সময় জার্মানির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। 2014 ওয়ার্ল্ড কাপের যখন জিতেছে সেই ওয়ার্ল্ড কাপ জেতা দলেরই তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ইয়োকিম লোভের। তারপরে তিনি যখন বায়ার্ন মিউনিখের কোচ হলেন, অনেকটা হুট করেই বায়ার্ন মিউনিখের তিনি সবগুলো শিরোপা জেতালেন। এই বার্সেলোনাকেই তিনি 8-2 গোলে হারিয়েছিলেন তার দল, এবং এই হচ্ছে তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারের অর্জন। এবং সেই সময়টায় তিনি ট্রেবলও জিতেছেন বায়ার্ন মিউনিখের হয়ে, বুন্দেসলিগা 2 বার, সুপার কাপ, জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন একবার, উয়েফা সুপার কাপও রয়েছে, ক্লাব বিশ্বকাপও রয়েছে। এরপর তিনি কিন্তু আবারও ফিরে গিয়েছিলেন জার্মানিতে। জার্মানির হয়ে কিন্তু তার সেকেন্ড পার্টটা যখন তিনি মেইন কোচের দায়িত্বটা নিলেন সেটা কিন্তু একটা ডিজাস্টার ছিল। এরপর স্যাক হলেন, স্যাক হওয়ার পর কোনো জায়গায় ছিলেন না। সময় আসলো, বার্সেলোনার মনে হয়েছে এরকম কোনো একটা, কারণ যেই ধরনের ফিয়ারলেস ফুটবলটা হ্যান্সি ফ্লিকের আন্ডারে তার টিম খেলে সেটা এখন বার্সেলোনার দরকার, সে কারণেই হয়তো বা হ্যান্সি ফ্লিককে দায়িত্বটা দেওয়া হয়েছে। হ্যান্সি ফ্লিকের আরেকটা ব্যাপার মনে করা দরকার যে জার্মানিতে তিনি কাজ তো করতেই পারেন নাই একদমই, এবং একমাত্র জার্মান কোচ যিনি জার্মানির জাতীয় দল থেকে বরখাস্ত হয়েছেন। জার্মানির জাতীয় দল থেকে কোনো কোচ বরখাস্ত হয় নাই, জার্মানির ফুটবল ফেডারেশন কখনো কাউকে বরখাস্ত করে নাই, তো সেই লোক হচ্ছেন হান্সি ফ্লিক। মানে সব কিছুই যে মধুর তাও না হান্সি ফ্লিকের জন্য, এটা তার জন্য একটা ব্যক্তিগত চ্যালেঞ্জও, যে তিনি আসলে এই বার্সেলোনার এই দলটা যেইখানে টাকা পয়সার সমস্যা, অর্থনৈতিক দুরবস্থা, তার ভেতরে তার কাছে একগাদা তরুণ ফুটবলার আছে যাদের তিনি কতখানি ডেভেলপ করতে পারেন, এবং তিনি আসলে মোটামুটি বিখ্যাত তরুণ ফুটবলারদেরকে আরও বেশি পলিশড করার দিকে। দেখা যাক আসলে বার্সেলোনায় তিনি কেমন করেন, বার্সেলোনার এই দুরবস্থা থেকে তিনি কতখানি টেনে তুলতে পারেন। গতকালকে চুক্তি স্বাক্ষরের পরে কিন্তু আমরা দেখেছি তিনি বার্সেলোনার প্লেয়ারদের খোঁজ খবর নিচ্ছিলেন। ডি ইয়ং এর সাথে তার আমরা ছবি দেখলাম, বালদের সাথে আমরা তার ছবি দেখলাম। এবং একটা জিনিস আপনি খেয়াল করেন, রবার্ট লেভানডফস্কির ক্লাব ক্যারিয়ারের যখন পিক টাইমটা সেটা কিন্তু এই হ্যান্সি ফ্লিকের আন্ডারে বায়ার্ন মিউনিখের ওই টাইমটাতে কিন্তু তিনি আসলে পার করেছেন। শুধুমাত্র ওই টাইমটাকেও আমরা না ধরি, মানে এরপর তো তার বয়স হয়ে গেছে লেভানডফস্কির। বার্সায় যখন এসছে, বার্সেলোনায় তিনি একটা লিগ জিততে পেরেছেন, ওটাতে তার বড় অবদান আছে, কিন্তু লেভানডফস্কির পেছনেই হান্সি ফ্লিকের অবদান এইটা বোধহয় না, ওই টাইমটা আর কি ধরেন পিক ফর্মটা তার কাছ থেকে বের করে নিয়েছে। পুরো টিমটা ওই রকম করেছে, গোল মেশিন হিসেবে লেভানডফস্কি কাজ করেছেন। এইবার হয়তো ঠিক একই সিস্টেমে কাজ করবে না, কিন্তু হান্সি ফ্লিক আসাতে কপাল খুলে যেতে পারে বিতর্ককের। মানে যদি জাভির আন্ডারে তো তার সুযোগ মিলছিল না, দেখা যায় ছাড়ারও কথাবার্তা চলছিল, হ্যাঁ, তো সেখানে একটা বড় পরিবর্তন হয়তো আসতে পারে। আরেকটা ব্যাপার দেখার থাকবে যে ইয়োশুয়া কিমিখের সঙ্গে বার্সেলোনার অনেক দিনের কানেকশন শোনা যাচ্ছে। কিমিখ আসলে শেষ পর্যন্ত বার্সায় আসেন কিনা, যেহেতু হ্যান্সি ফ্লিক এসেছেন, তো দেখা যাক শেষ পর্যন্ত ওইটা একটা গেম চেঞ্জার হতে পারে। পেপ গুয়ার্দিওলা ইনফ্লুয়েন্সড কোচ আমরা বলি হান্সি ফ্লিককে। পেপ গুয়ার্দিওলা ইনফ্লুয়েন্সড কোচ আরও একটা দলে নাম লিখিয়েছেন, তার নাম ভিনসেন্ট কোম্পানি, এবং সেটা অনেককেই চমকে দিয়েছে। কেন কোম্পানি? এত কোচ থাকতে ওয়াই ভিনসেন্ট কোম্পানি? ম্যানচেস্টার সিটি লিজেন্ডারি ফুটবলার, তাকে ধরা হয় 11 বছর তিনি সিটিতে খেলেছেন, তবে কোচিং ক্যারিয়ারে খুব বেশি বড় সাকসেস কিন্তু তার আসলে ছিল না। আন্ডারলেক্টে প্লেয়ার প্লাস কোচ হিসেবে তিনি স্টার্ট করেছিলেন, এরপর বার্নলিতে গেলেন, বার্নলিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে, চ্যাম্পিয়নশিপ থেকে তিনি আসলে তুললেন প্রিমিয়ার লিগে, এবার কিন্তু সেটাই আসলে রেলিগেটেড হয়ে গিয়েছিল। তবে এইখানেও কিন্তু একটা কথা রয়েছে, বার্নলিতে খুব বেশি টাকা কিন্তু তিনি পাননি, কোনো টাকাই পাননি, মানে একেবারে কম। এবং যখন এই দায়িত্বটা দেওয়া হলো তখন আসলে বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা মানে তার দর্শনের সাথে আমাদের দর্শন যায়। এখন দর্শনটা হচ্ছে কি? প্রথমত দর্শন হচ্ছে
কেন কোম্পানিকে নেওয়া হয়েছে? কোম্পানিকে নেওয়ার কারণ হচ্ছে কোম্পানি বার্নলিতে চ্যাম্পিয়নশিপ লিগে যা কাজ করেছেন সেটা নাকি বায়ার্ন মিউনিখকে কনভিন্স করেছে। তো সেটা বায়ার্ন মিউনিখের মানে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার জন্য তারা ফাইট করতে চায়, তারা চ্যাম্পিয়ন্স লিগের জন্য ফাইট করতে চায়। এটা একটা বাজি, এটা একটা বিরাট বাজি। প্রথমত তাকে জার্মান জানতে হতো, যেটা কোম্পানি জানেন এবং বলেন। এখন তিনি যখন ড্রেসিং রুমে ঢুকছেন, তিনি ম্যান সিটির লেজেন্ড তো বটেই, তিনি ফুটবলেরই লেজেন্ড, এই মানে এলিট লেভেলের ডিফেন্ডার তিনি ছিলেন। এবং অ্যান্ডারলেক্টে যখন তিনি ছিলেন প্লেয়ার হিসেবে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন, এরপরে বার্নলি, এরপরে এখন আসলেন বায়ার্ন মিউনিখ। বি এর একটা সম্পর্ক বোধহয় তার সঙ্গে আছে, যাই হোক। তো এখন এইবার ব্যাপারটা যেটা হবে, তিনি যখন ড্রেসিং রুমে ঢুকছেন, যখন থমাস মুলার তার সামনে দাঁড়ায় আছে, হ্যাঁ মানে তারা আসলে তার কথা কতখানি শোনে, এইটা একটা দেখার বিষয়। মনে রাখতে হবে আগেরবার লেভারকুজেন বুন্দেসলিগা জিতেছে, বায়ার্ন মিউনিখের উপর এবার চাপ থাকবেই যে বুন্দেসলিগা জিততে হবে। মানে সেইখানে কোম্পানি কেমন শিরোপা নাই, মানে এমন একটা জিততেই হবে, এরপর 11 বছর ধরে শিরোপা জিততেছিল, এরপর তারা হারালো, সিজনে কোনো শিরোপা নাই। ইটস টাফ। ড্রেসিং রুমের কন্ট্রোলটা তিনি কিভাবে আসলে ম্যানেজ করতে পারেন, কারণ এমন অনেক ফুটবলার এই টিমেও রয়েছে যাদের সাথে তিনিও খেলেছেন। এটা হতেই পারে, জাবি আলোনসোর ক্ষেত্রে সেটা হতে পারে। কিন্তু এই ব্যাপারটা আসলে একটা বিরাট বাজি বায়ার্ন মিউনিখ খেলেছে বলেই বেশিরভাগ লোকে মনে করেন। এখন এই বাজির ফল কেমন হবে, এর আগে আমার মনে আছে নিকো কোভাচকে যখন তারা নিয়োগ দিয়েছিল, নিকো কোভাচেরও একটা অ্যাচিভমেন্ট ছিল, তিনি এর আগে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ডিএফবি পোকাল জিতিয়েছিলেন। তো ওই অ্যাচিভমেন্টের ভিত্তিতে কোভাচের অ্যাসিস্ট্যান্টও তো ছিলেন হ্যান্সি ফ্লিক, হ্যাঁ, এবং এক্স প্লেয়ার ছিলেন হচ্ছে যে বায়ার্ন মিউনিখের, তার একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু এইটা একদম আউট অফ দ্য ব্লু মনে হচ্ছে, তাই না? যে একেবারে বায়ার্নলি থেকে সবাই আসলে অবাক হয়েছে, রেলিগেটেড হয়ে গেছে। তিনি তার ফিলোসফির সাথে কম্প্রোমাইজ করার নাই দেখে এখন ওই ফিলোসফিটাই বায়ার্ন মিউনিখ চায় কিনা, সেটা যদি তারা চেয়ে থাকে, তারা কার্লো আনচেলত্তি টাইমসের ইন্টারভিউটা পড়তে পারে। ওখানে কার্লো আনচেলত্তি যেভাবে বলেছেন যে তার কাছে দর্শন ফর্শন এগুলো পরে, ম্যাচ জেতার জন্য তার যা করা লাগবে, দর্শন আজকে এইটা আছে, কালকে দর্শন পরিবর্তন হতে পারে। আজকে আপনি হয়তো সমাজতান্ত্রিক দল, কালকে আপনি গণতান্ত্রিক দল, অনেক কিছু। আবার দেখেন বায়ার্ন মিউনিখ কি করবে, বায়ার্ন মিউনিখের তো একে একে অফার রিজেক্ট হয়েছে, তাই না? নাগেলসম্যান, জাভি আলোনসো, এরপর রালফ রাঙ্গনিক, আর কি করবে? উনাই এমিরির কথা শোনা গিয়েছিল। এরপর যার সাথে আসলে মোটামুটি একটা পজিশনে এসেছে, তাকে নিয়ে বায়ার্ন মিউনিখ আসলে নতুন করে নতুন সিজনের স্বপ্নটা দেখতে চাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.